দুজন আছেন, কিন্তু তারা একটা ছোটখাটো জায়গায় আছেন, কিন্তু খুব বড় জায়গায় নেই। তার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখেও আমি বলবো। কিন্তু অথচ দেখা যাচ্ছে অন্যদিকে যে ফুকো আমাদের যে বক্তব্য, সেটা কিন্তু সমস্ত জায়গায় এক ধরনের ইন্টারন্যাশনাল কারেন্সির মতন জায়গায় চলে যাচ্ছে। এর ফলে হয়েছে কি, যে আমরা কোথায় নিজের মতাদর্শটাকে সময়ের সঙ্গে, এটা তো লেনিনেরই কথা, মার্ক্সেরও কথা ছিল না, যে এটা তো কোনো আত্মবাক্য না, এটা আমাকে কার্যক্ষেত্রে যে পথ নির্দেশক হবে। কিন্তু আমরা কি তা করেছি? আমরা আত্মবাক্য বলে ব্যবহার করেছি। কখন করতে শুরু করেছি আমরা নিজেরা জানি না। ফলে ক্রাইসিস যখন এসে গেল, আমরা সমস্ত হাত পা ছেড়ে দিয়ে ডুবে গেলাম টুট করে। কিন্তু এই জন্য আমার পৃথিবী একটা ডেফিনেটলি একটা সন্ধিক্ষণের মধ্য দিয়ে যাচ্ছে। মানে এখনই অল্টারনেটিভটা দৃশ্যমান নয়। অন্তত আমি আমার জীবদ্দশায় দেখতে পারলে তো খুশি হতাম, কিন্তু আমার মনে হয় না আমি আমার জীবদ্দশায় ওটা দেখতে পাবো। কিন্তু আমি মনে করি মানুষের একদিকে আবার বিশ্বায়নও কিন্তু হচ্ছে, বিশ্বায়নও তো হচ্ছে, বর্ডারের কনসেপ্ট উঠে যাচ্ছে, জোন হয়ে যাচ্ছে, এবং অলরেডি কিন্তু পৃথিবী আপনার বিভিন্ন আসলে ইকোনমিক জোনে বিভক্ত হয়ে পড়েছে। এবং তার মানে যারা নেতৃত্ব দেবে, যেটা অন্তত ক্লাসিক্যাল কনসেপ্টটা যে ছিল, যে বিপ্লবী ঐক্য কাদের মধ্যে, যে যারা খেটে খাওয়া মানুষ তাদের মধ্যে। এই খেটে খাওয়া মানুষের কনসেপশনটাই তো আর লেবার বলে যে জিনিসটা, সেটা কি আছে আর? না, সেটা নাই। বিশ্ব ব্যাংকের মালিক তো এখন শ্রমিকও। হ্যাঁ, কারণ শেয়ার বিক্রি হচ্ছে, অনেক কমপ্লেক্স কিন্তু সিচুয়েশন বানিয়ে দেওয়া হয়েছে। কারণ বিশ্ব ব্যাংকের শেয়ার বিক্রি হয় এবং সেটা কিন্তু শ্রমিকও সেটার ওনার হয়ে যাচ্ছে। সুতরাং দুনিয়ার মজদুর এক হও, সেটাও কিন্তু আর থাকছে না। তাহলে এই যে কার্ডিনাল কনসেপ্ট গুলো, সেই কার্ডিনাল কনসেপ্ট গুলোকে তাহলে সময়ের উপযোগী করে তাকে তার মধ্যে মাত্রান্তর ঘটানো এবং নতুন কনসেপ্টের দিকে যাওয়া, সেই কাজ তো একজনের কাজ না, অনেকে মিলে করবে। সেই ক্ষেত্রে রাজনীতিটা দেশজ কিনা সেটাও আমি জানতে চাচ্ছি। মনে করেন মাহাথির একভাবে মালয়েশিয়াকে একটা ডেভেলপ করেছে, তারপরে সিঙ্গাপুরে এক ধরনের ডেভেলপমেন্ট হয়েছে, ল্যাটিন আমেরিকায় তাদের সমাজ বাস্তবতায় তারা এক ধরনের করছে, ন্যাশনাল ইকোনমি ডেভেলপ করছে, প্রোটেক্ট করছে, ভেনেজুয়েলাতে দেখছি আমরা ইম্পেরিয়ালিজমের এগেইনস্টে তারা একটা স্ট্যান্ড নিচ্ছে। তো এইটা কি আসলে লোকাল উইজডমের বিষয়টা কিন্তু খুব মানে ইয়েতে আসছে, প্রমিনেন্সে এসে যাচ্ছে। তে আমাদের সাবকন্টিনেন্টে যেহেতু আপনার আবেগগত সম্পর্কটা আসলে আমি বলবো যে বাংলাদেশ এবং ভারত দুটোকে ঘিরেই, আমাদের এই অঞ্চলটা দক্ষিণ এশিয়ার ক্ষেত্রেই আপনি কি মনে করেন যে আগামীর মানে কোন পলিটিক্যাল সিস্টেম বা এটা কিভাবে গড়ে উঠতে পারে, বা সম্ভাবনাগুলো এখন কি পর্যায়ে আছে যেটা রিয়েলি সার্ভ করবে মানুষ? আমার মনে হচ্ছে যে আরো বোধহয় গভীরে গিয়ে আমাদের ভাবা উচিত যে গণতন্ত্র নামে যে জিনিসটা, যেভাবে মার্ক্সবাদ নিয়ে আমরা কিছু কথা বললাম, গণতন্ত্র তারও তো ক্লাসিক্যাল কনসেপ্ট অনুযায়ী আমরা চলছি। অথচ আমি দেখতে পাচ্ছি, আমরা সবাই দেখতে পাচ্ছি যে আমাদের যেটা প্রায়োগিক ক্ষেত্রে গণতন্ত্র কিন্তু তার নিজের ভেতরে একটা অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছে, অথচ আমরা কনসেপচুয়ালি যে অ্যাডজাস্টমেন্ট করা দরকার সেটা আমরা করছি না। আমার মনে হয় একটা সিনক্রেটিক গণতন্ত্রের দিকে আমরা এগোচ্ছি এখন, আমার মনে হয়। এটা আমার নিতান্তই আপাতত একটা কথা। হ্যাঁ, এবং ভারতীয় উপমহাদেশের মধ্যে এবং আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে মৌলবাদী যে তৎপরতা, এটা খুব একটা অত্যন্ত স্পর্শকাতর ইস্যু। এবং এটা আমরা দেখলাম ভারতীয় উপমহাদেশের 3টি বড় দেশেই 3 রকম ভাবে ওটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু মূলত তারা এক কিনা সেটা একটা অন্য প্রশ্ন, আমি তার মধ্যে যাব না। কিন্তু এটা আমার তথাকথিত সিনক্রেটিক গণতন্ত্রের একটা অপরিহার্য অঙ্গ, ওয়েদার ইউ লাইক ইট অর নট। এটা কিন্তু ইট হ্যাজ কাম টু স্টে। শুধু কাম টু স্টে নয়, সেটা দিন দিন তার শক্তি বাড়িয়ে যাচ্ছে। অথচ আমরা তো চিরকাল জানি যে মৌলবাদী তৎপরতার সঙ্গে প্রকৃত গণতান্ত্রিক যে ভাবনা, যে তার যে নিষ্কর্ষগত যে ভাবনা, তার কোথাও কোনো সাযুজ্য থাকতে পারে না, থাকা সম্ভব না। কারণ আমি যে কথাটা বললাম এটা কি খুবই ভুল বললাম, সেটাও তো আমার নিজের কাছে স্পষ্ট হওয়া দরকার। সুতরাং গণতান্ত্রিক পদ্ধতি বলতে আমরা যা বুঝি, সেই গণতান্ত্রিক পদ্ধতিটাকে যারা দেশ পরিচালনা করছেন বা বিভিন্ন পলিটিক্যাল পার্টির যারা ইডিওলগস যারা আছেন, তারা কি এই সমস্ত নিয়ে ভাবছেন, নাকি জনগণকে সামলাতেই তারা ব্যস্ত হয়ে পড়ছেন?
অর্থাৎ তারা শুধু একটা ছোট্ট বর্তমানকে সার্ভ করছেন, তারা যে বৃহত্তর বর্তমান, এটা আমাদের সমাজের রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে এটা অনেক বেশি প্রযোজ্য, আপনি যে কথাটা বললেন। এবং এটা আমি ব্যক্তিগতভাবে একমত আপনার সাথে যে আমাদের সমাজের রাজনৈতিক দলগুলো আসলে কোনো নির্দেশনা বলতে কোনো কিছুই তারা আসলে দেয় না। তারা আসলে অপেক্ষা করে মানুষের প্রতিক্রিয়ার জন্য, এবং তারা পিছিয়ে আছে, সমাজ বরঞ্চ এগিয়ে আছে, সমাজ এগিয়ে আছে, তারা পিছিয়ে আছে, তারা হচ্ছে যে পিছনে পিছনে দৌড়াচ্ছে আসলে। ঠিক ওই যে ইংরেজি, কিন্তু ওয়েস্টে এটা না, ওয়েস্টে কিন্তু আপনার উল্টোটা। এখানে কিন্তু রাষ্ট্র এবং রাজনৈতিক দল বা তারা কিন্তু মানুষের চেয়ে অগ্রগামী থাকার, সমাজের চেয়ে অগ্রগামী থাকার চেষ্টা করে। ব্যক্তি থেকে অগ্রগামী থাকাটা অনেক কঠিন, কারণ ব্যক্তি আসলে সবসময় এগিয়ে থাকে, কিন্তু সমাজের থেকে আসলে মানে সমাজকে সার্ভ করতে হলে সমাজ থেকে তো অগ্রগামী থাকতেই হবে। কিন্তু আমাদের কনটেক্সটে কিন্তু তা না। আমার কাছে মনে হয় বাংলাদেশ, ভারত বা এইসব কনটেক্সটে হচ্ছে যে এরা আসলে এক ধরনের অপেক্ষা করে, ডিমান্ডটা তৈরি হয় সোসাইটিতে এবং বাধ্য হয় ওরা সার্ভ করতে, মানে নিজে থেকে করে না, বাধ্য। আসলে ওই যে ইংরেজিতে কথা আছে না, দুটো কথা, প্রোঅ্যাক্টিভ আর রিঅ্যাক্টিভ। আমাদের রাজনৈতিক দলগুলো সব রিঅ্যাক্টিভ, কেউ প্রোঅ্যাক্টিভ না, কিন্তু প্রোঅ্যাক্টিভ হতে হবে যদি এরা ভীরু, এরা জনগণকে ভয় পায়। এক্স্যাক্টলি, না হলে ওরা প্রোঅ্যাক্টিভ হতো, আর হলেই ভালো ছিল। আর প্রোঅ্যাক্টিভ হবে কি করে? আমি আগে কথা বললাম যে তাদের মধ্যে ইডিওলগ কোথায়? যাদের আমরা ইডিওলগ বলে মনে করি, তারা অত্যন্ত অপরিণামদর্শী এবং অত্যন্ত অন্তঃসার শূন্য। দুর্ভাগ্যজনক ভাবে এদের মধ্যে আর ওই জওহরলাল নেহরুর মতন লেভেলের ইন্টেলেকচুয়াল ক্ষমতা সম্পন্ন লেভেলের লোক আর নেই, থাকলে ভালো হতো। আমরা একদম শেষ পর্যায়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় বাকি রয়ে গেছে, অভিন্ন বাঙালি সত্তা সম্পর্কে আপনার একটা বিশেষ আগ্রহের কথা আমরা জানি বা চিন্তা। এটা কি আসলে অবস্থান করে? এবং বাঙালিরা তো দুটো দেশে, বাংলাদেশ নামক রাষ্ট্রে বাঙালিরা আছে, পশ্চিমবঙ্গ একটা রাজ্য, সেখানে বাঙালিরা আছে, এবং এই দুই জায়গার বাইরেও কিন্তু প্রবাসেও অনেক বাঙালি আছে। তো অভিন্ন বাঙালি সত্তা বলতে কি আসলে কোনো কিছু আছে? এবং সেটার একটা ঐতিহাসিক কোনো গন্তব্য কি আছে, কোনো পরিণতি কি আছে? আপনি কি মনে করেন এরকম কিছু? মনে হয় আজকাল মনে হয় এটা একটা ইউটোপিয়া, কিন্তু যেখানে আমরা যাওয়ার স্বপ্ন দেখতে পারি, কল্পনা করতে পারি, কিন্তু এক অবিভাজ্য এবং অভিন্ন বাঙালি সত্তার কথা আমাদের বলতেই হবে। কেননা আমি মনে করি যে ভালো বাঙালি নয়, সে জীবনে কখনো ভালো মানুষ হতে পারবে না। সে মৌলবাদী হবে, সে আরো অনেক কিছু হবে, সে হিন্দু হবে, সে মুসলমান হবে, সে কোনো একটা পশ্চিমবাংলার বাঙালি হবে, বাংলাদেশের বাঙালি হবে, অথবা আসামের বাঙালি হবে, অথবা লন্ডনের বাঙালি হবে, বা অন্য বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালি হবে। কিন্তু সে কি মানুষ হতে পারছে? সে তার জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে তার বাঙালিত্ব বলতে কি বোঝায় সেটা কি সে বুঝেছে? আমার নিজের কাছে এটা একটা প্রশ্ন, এবং এই জন্য এই পতাকাটা অন্য কেউ ধরুক বা না ধরুক, আমি শক্ত মুঠোয় ধরে আছি এবং চিরকাল ধরে রাখবো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ঐতিহাসিক গন্তব্য। এটা তো ওই প্রথম তার মধ্যে লুকিয়ে আছে, এটা হয়তো একটা ইউটোপিয়া, একটা ঐতিহাসিক গন্তব্য হয়তো আছে কোথাও লুকিয়ে, যেটা আমি দেখতে পাচ্ছি না, আমার জীবদ্দশায় হয়তো হবে না। কিন্তু কেউ যদি কোথাও একটা, সবাই যদি আমার পতাকা যদি আজকে ডুবে যায়, তাহলে আর এই কথাগুলো বলার মতো তো লোক থাকবে না। এগুলো তো বেসিক্যালি আগামী প্রজন্মের কাছে বলার জন্য কথা, যে আমাদের একটা একসঙ্গে একটা যাত্রা আমরা শুরু করেছিলাম 10ম শতাব্দীতে চর্যাপদে, তারপর নানা কিছু ঘটেছে। আমাদের মধ্যে আলাওল ছিলেন, আমাদের মধ্যে রামপ্রসাদ সেনও ছিলেন, আমাদের মধ্যে 19 শতকের যে রেনেসাস ছিল হিন্দু বাঙালিদের, মুসলমান বাঙালিদের রেনেসাসের অভাব ছিল, সেটাও কিন্তু এখন ঐতিহাসিকভাবে নিয়ন্ত্রিত সত্য। তার মধ্য দিয়ে আমরা 20 শতকে এসেছি। 20 শতকে আমরা এক এবং অবিভাজ্য বাঙালি সত্তার এবং তার জন্য থাকার মতো এক বঙ্গভূমি আমরা চেয়েছিলাম, আমরা পাইনি। ইতিহাস আমাদের সাংঘাতিকভাবে পরস্পর থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। আমাদের সেই ইউটোপিয়ার মানচিত্রটা কবে কখন হারিয়ে গেছে আমরা নিজেরা সেটা টের পাই না। কিন্তু সেই হারানো মানচিত্রের জন্য, লুপ্ত মানচিত্রের জন্য বেদনা কি কোথাও থাকবে না? আমি তো ফিরে যেতে চাই কাহ্নপাদের সেই বাংলায়, আমি তো ফিরে যেতে চাই আলাওলের সেই বাংলায়, শাহ মোহাম্মদ সগীরের বাংলায়, আমি তো ফিরে যেতে চাই রামপ্রসাদ সেনের বাংলায়, আমি ফিরে যেতে চাই জীবনানন্দ দাশের বাংলায়,
যে বাংলাকে আমি বরিশালের মধ্যে যদি না পাই আর কোথাও পাবো না। এই বাঙালি আমরা সেটাকে হারিয়ে খুঁজে চলেছি। রূপসী বাংলা আমাদের প্রত্যেকের মনের মধ্যে বর্তমান, অথচ সেই রূপসী বাংলা একটা ইউটোপিয়া হয়ে গেছে। তার ঐতিহাসিক গন্তব্য আছে কিনা জানি না, কিন্তু একটা সাংস্কৃতিক গন্তব্য তো আছেই। এটা যদি না হয় তাহলে আমাদের কেন এই পড়াশোনা, কেন এই কথাবার্তা?